সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাই রেডিও ভূমি 92.8 FM এ। আপনাদের সাথে আছি আমি খাদিজা হোসেন সাবিহা। রেডিও ভূমি ও হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ আয়োজন শুনবে ডাক্তার বলবে ডাক্তার অনুষ্ঠানে। আর আজ আমাদের সাথে এই অনুষ্ঠানে কথা বলার জন্য যুক্ত হয়েছেন ডক্টর নাসরিন নাহার, সহকারী অধ্যাপক, প্রজনন ও শিশু স্বাস্থ্য বিভাগ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। প্রিয় শ্রোতা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে কিংবা আপনারা আমাদের অনুষ্ঠান নিয়ে কোনো মতামত জানাতে চান, তাহলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের অনলাইন লাইভে। আমাদের ফেসবুক পেজ facebook.com/radiovumi এর অনুষ্ঠানের পোস্টে আপনার কথা লিখুন। আমরা আর সময় নষ্ট না করে সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। ম্যাম, আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ধন্যবাদ সাবিহা, ভালো আছেন? আশা করি আপনি ভালো আছেন। জি ম্যাম, আমরাও ভালো আছি। ম্যাম, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেই বিষয় নিয়ে একটু বলে নিই। আজ আমরা কথা বলবো, যেহেতু ম্যাম আছেন আপনাদের সাথে শিশু ও প্রজনন স্বাস্থ্য বিভাগ থেকে, আমরা আজ প্রজনন স্বাস্থ্য রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কথা বলবো। বিশেষ করে মেয়েদের রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। আমি যে বিষয়টি নিয়ে ম্যামের সাথে কথা বলছি, বয়ঃসন্ধি, যেটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। অনেকে আমরা এই ধাপটি পার করে চলে এসেছি, অনেকে এই ধাপটিতে আছেন এবং হয়তো আমাদের অনাগত প্রজন্ম যারা আছে তারা এই ধাপটিতে আসতে যাচ্ছেন। আজ আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো যে এই বয়ঃসন্ধিক্ষণ জিনিসটা আসলে কি, এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে বয়ঃসন্ধিক্ষণটা কত বয়স সীমার মধ্যে হয় সে সম্পর্কে ম্যামের সাথে কথা। ধন্যবাদ সাবিহা। প্রথমত আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুযায়ী জানি যে 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত এই বয়স সীমাটাকে আমরা অ্যাডোলেসেন্ট বা কিশোর কিশোরী গ্রুপ বলে থাকি। এবং এই কিশোর গ্রুপের আমাদের বাংলাদেশের মোট জনসংখ্যার 22% হচ্ছে এই কিশোর কিশোরী গ্রুপে আছে বর্তমানে, এটা লেটেস্ট ডাটা হচ্ছে। তো এই কিশোর কিশোরী গ্রুপের যে কোনো একটা পর্যায়ে তাদের এই বয়ঃসন্ধি এই বিষয়টা আসে। বয়ঃসন্ধিটা কি? বয়ঃসন্ধিটা হচ্ছে কৈশোর এবং যৌবনকালের একটা মাঝামাঝি পর্যায়, যখন একটা ছেলে এবং একটা মেয়ের কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন হয় তাদের। তো সাবিহার যে প্রশ্নটা ছিল, আমাদের দেশের প্রেক্ষাপটে মেয়েদের এই বয়ঃসন্ধিকালটার কোন বয়সে আসে? তো মেয়েদের এই বয়ঃসন্ধিকালটা ছেলেদের থেকে একটু আগে আসে এবং সেটা বলা হচ্ছে 10 থেকে 14 বছরের ভেতরে মেয়েদের এই বয়ঃসন্ধিকালটা আসে। সেক্ষেত্রে আমি একটু অ্যাড করে নিই প্রশ্নের সাথে, ছেলেদের বয়ঃসন্ধিকালটা আসে 11 থেকে 15 বছর এই সময়। তো এর ভেতরে কিছু ওদের মানসিক এবং শারীরিক পরিবর্তন ঘটে। সাবিহা, ম্যাম যে কথাটি বলছেন, ম্যাম কিন্তু একটা বয়স সীমা বলেছেন, একটা নির্দিষ্ট বয়স কিন্তু বলেনি। আমরা অনেক সময় দেখে আমাদের আশেপাশে দেখতে পাই যে অনেকের কম বয়সী বয়ঃসন্ধিক্ষণ বা শারীরিক যে পরিবর্তনগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে দৃষ্টিতে চলে আসে। আমরা বলি যে অল্প বয়সী তার এটা হয়ে গিয়েছে ওটা হয়ে গিয়েছে, এবং এই ধরনের কথাগুলো কিন্তু সেই ছেলেটিকে বা মেয়েটিকে কিন্তু অনেক মানসিকভাবে এফেক্ট করে। কারণ আসলে সবার শারীরিক পরিবর্তন বা সবার শারীরিক পরিবর্তনের বয়সসীমা কিন্তু এক নয়। এজন্যই আজ আমরা ম্যামের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম এবং ম্যাম আমাদেরকে একটি বয়স সীমা বলেছেন, কিন্তু সেটিকে একটি নির্দিষ্ট বয়সের মধ্যে রাখেনি। ম্যাম, আমি এখন আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনি তো বলছিলেন এই সময় একটা শারীরিক এবং মানসিক পরিবর্তন হয়, এই শারীরিক আর মানসিক পরিবর্তনগুলো কি ধরনের? অর্থাৎ হয়তোবা শারীরিক পরিবর্তনগুলো আমরা কম বেশি অনেকে হয়তো আমরা দেখতে পাই, দেখে জানি, কিন্তু মানসিক পরিবর্তন আমাদের ধারণা আসলে খুবই কম। আমি আপনার কাছে শুনতে চাইবো যে এই বয়সী ছেলে বা মেয়েদের মানসিক পরিবর্তনগুলো কি ধরনের? আচ্ছা, ধন্যবাদ। মানসিক পরিবর্তন ছেলে এবং মেয়েদের ভেতরে এই বয়স সীমাটাতে বেশ ভালো পরিমাণেই দেখা যায়, এবং এই পরিবর্তনটাকে যদি আমরা ঠিক মতো যেটাকে বলি যে হ্যান্ডেল করতে না পারি বা ম্যানেজ করতে না পারি, তখনই আসলে এই বয়স সীমাটার যে বাচ্চা ছেলে এবং মেয়েদের এদের একটু প্রবলেম তৈরি হয়ে যায়। তো সেই যে হ্যান্ডেল করার বিষয়টা, সেটা কিন্তু আমাদের সবাইকে করতে হবে। আমি আসছি সেই বিষয়ে। প্রথমে একটু বলে নেই যে পরিবর্তন কখন হয়, বিশেষ করে মানসিক পরিবর্তন। এই বয়স সীমাটাতে এসে ওদের ব্রেইনের কিছু ডেভেলপমেন্ট এবং সেখানে তাদের হরমোনাল কিছু ইনফ্লুয়েন্স।
এই যে ব্রেইনের ডেভেলপমেন্ট এবং হরমোনাল ইনফ্লুয়েন্স, এটার কারণে এদের কিছু মানসিক পরিবর্তনের ভিতরে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে তারা আত্মপরিচয়, এই বিষয়টা তাদের ভিতরে ডেভেলপ করে। আত্মপরিচয়টা কি? তাদের একটা নিজস্ব ভালো লাগা, কোনো কিছু খারাপ লাগা, নিজস্ব একটা মতামত তৈরি হওয়া এবং নতুন কোনো কিছুর প্রতি তাদের আগ্রহ, কৌতূহল, এটা তাদের ভিতরে খুব ডেভেলপ করে। তারা নিজেদের অনেক কিছুই ডিসিশন নেওয়ার চেষ্টা করে, যদিও সেটা ম্যাচিউর হয়ে সারে না। এবং আরেকটা হচ্ছে খুব আবেগপ্রবণ হয়ে যায় তারা, রাগ হোক, খুশি হোক, মানে দুঃখ হোক, তিনটা পর্যায়ে কিন্তু অনেক সময় তাদের এক্সট্রিম মানসিক অসুবিধা তাদের হয়, যেটা অনেক সময় হ্যান্ডেল করতে না পারলে প্রবলেম তৈরি হয়। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর সেই কারণেই এই বয়স সীমার যে গ্রুপ আমাদের আছে তাদেরকে খুব সতর্কতার সাথে আমাদের হ্যান্ডেল করতে হবে, এবং সেই বিষয়ে পরিবারের ভূমিকা একটা বিরাট ভূমিকা পালন করবে। পরিবারের সদস্যরা যারা আছেন তারা তাদেরকে সাপোর্ট দিতে হবে, তাদেরকে সাপোর্ট। সাবিহা। ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম যে কথাগুলো বলছিলেন যে এই সময় ছেলে বা মেয়েদের মধ্যে মানসিক যে পরিবর্তনগুলো হয় সেগুলো সামলে নেওয়ারও বিশেষ ব্যাপার থাকে। আমি ওই বিষয়টিতে আসছি, কেননা আমাদের এই বিষয়গুলো নিয়ে এখন সচেতন হওয়া প্রয়োজন। আমরা যদি আমাদের আশেপাশের প্রেক্ষাপটগুলো দিকে দেখি বা আমরা যদি সাম্প্রতিক সময় বিভিন্ন খবর দেখি, তাহলে কিন্তু আমরা বিভিন্ন রকমের কিশোর অপরাধ যেটিকে বলে সেগুলোর হার কিন্তু এখন মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, এবং যেটি আমাদের জন্য কিন্তু একটি সতর্কতার বার্তা। এবং আপনাদের কাছে সেই সতর্কতার বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ধরনের আয়োজনগুলো। আমি এখন ম্যামের কাছে শুনতে চাইবো যে এই যে মানসিক পরিবর্তনগুলো যে ছেলে বা মেয়েদের মাঝে হচ্ছে, আমরা তাদেরকে এই জিনিসগুলো কিভাবে আগে তাদেরকে একটি মেসেজ বা একটি বার্তা পৌঁছে দিব যে এই ধরনের পরিবর্তন তাদের মাঝে আসতে যাচ্ছে বা হবে, এবং এটি স্বাভাবিক প্রক্রিয়া, এবং এই সময় তাদের এই ধরনের কাজগুলো করা উচিত, এই ধরনের কাজগুলো করা উচিত না। এই বিষয়টুকু একটি বয়সন্ধিক্ষণে থাকা বা বয়সন্ধিক্ষণে যাচ্ছে এই ধরনের একটি ছেলে বা মেয়েকে কিভাবে পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে? আচ্ছা, সুন্দর প্রশ্ন। ওই যে বললাম যে প্রথম যে যারা রোল প্লে করবে তারা হচ্ছে পরিবার। পরিবারের সদস্যদেরকে এ বিষয়ে যথেষ্ট পরিমাণ সচেতন হতে হবে। তাদেরকে বুঝতে হবে যে তার বাসার যে ছেলে বা মেয়ে বাচ্চা বয়সন্ধির দিকে যাচ্ছে, এই সময়টাতে এসেই বিশেষ করে আসলে মাদেরকেই আমরা দেখি রোল প্লেটা করতে। সেটা হচ্ছে বাচ্চাদের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যখনই আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব, সেটা বাবাও করতে পারবে ডেফিনেটলি, আমি মানা করছি না কাউকে, বা একজনের রোলের কথা আসলে বলছি না। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যখন স্থাপন হবে, তখন এই বাচ্চাটা তার যে কোনো ধরনের সমস্যার কথা বাবা মাকে বলতে ফ্রি হবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর যখনই সে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং বাবা মাও ওই বাচ্চাটার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তখনই কিন্তু আমরা এই টপিকগুলো বাচ্চাদেরকে জানাতে সক্ষম হব। বাবা মা প্রতিদিন হতে পারে অথবা নির্দিষ্ট সময়ে তাদের সুবিধা মতো যে কোনো একটা টপিক নিয়ে, সেটা শারীরিক পরিবর্তন যে তার ঘটছে এবং তার যে মানসিক পরিবর্তন ঘটছে, এই বিষয়গুলো তাদের সাথে আলোচনা করবে। এই সময়ে শারীরিক পরিবর্তন খুব স্বাভাবিক, এটা তোমাকে মেনে নিতে হবে, এবং সেই অনুযায়ী যেগুলো যেগুলো করণীয় কাজ, যেমন নিউট্রিশন মেনটেন করা, খাবার দাবারের ব্যাপারটা খুব মেনটেন করতে হয় এই টাইমে, এক্সারসাইজ করা, এটা একটা মেনটেন করতে হয়। তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের ইনফরমেশন তাদেরকে দেওয়া রিগার্ডিং প্রজনন স্বাস্থ্য এবং যৌন স্বাস্থ্য। এই দুটো স্বাস্থ্যর ইনফরমেশন, কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, কোন পথটা বেছে নেওয়া জরুরি, কারণ তাদের ডিসিশন মেকিং যে পাওয়ারটা সেটা কিন্তু ম্যাচুরিটি লাভ করে না এই টাইমে। তারা হয়তো বা নিজস্ব সত্তা অনুযায়ী তাদের মতামত দিতে পারে, বাট অ্যাকচুয়ালি কোন জিনিসটা ভালো তাদের জন্য, কোন জিনিসটা খারাপ, এটা সবসময় তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। তো সেক্ষেত্রে অবশ্যই ফ্যামিলি মেম্বারদেরকে এগিয়ে আসতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে, এবং যদি কোনো বাচ্চা ফ্যামিলিতে বাবা মা দেখছে যে তার মানসিক
আচরণটা বা তার ব্যবহারটা খুব একটা ভালো হচ্ছে না, সে কিছু দুর্ব্যবহার করছে, তার সাথে দুর্ব্যবহার না করে, তার সাথে উচ্চবাচ্য না করে তাকে বুঝিয়ে বলতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে বাচ্চাটা কেন এই ধরনের ব্যবহার করছে। সেটার কজটাকে যদি ফাইন্ড আউট তারা করতে পারে, তাহলে সেই বিষয়টার উপরে বাবা মা কাজ করবে। প্রয়োজনে যদি মনে করে তারা, তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, সেই ইনিশিয়েটিভ তাদেরকে নিতে হবে এবং আলটিমেটলি বাচ্চাটাকে বুঝিয়ে বলতে হবে তোমার এই আচরণটা সঠিক হচ্ছে না, তোমাকে নিজের উপরে কন্ট্রোল আনতে হবে এবং তোমাকে এর মধ্যে দিয়েই ম্যাচুরিটির দিকে যেতে হবে, তোমাকে বুঝতে হবে কোনটা তোমার জন্য ভালো কোনটা খারাপ। বাবা মা সবসময় তোমার পাশে আছে, এই বিষয়টা তাদেরকে সাপোর্ট দিতে হবে। সাবিহা। ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন যে এই সময় বাচ্চারা অনেক ধরনের আমরা দেখি যেটা তাদের মধ্যে জেদ বা রাগ থাকে, তারা যে কোনো একটা বিষয় নিয়ে যদি জেদ থাকে তারা মনে করে যে এটি ঠিক আছে, কারণ যে ম্যাম যে কথাটি বলছেন যে এই সময় তারা মনে করে যে তারা যে কোনো ডিসিশন মেকিং এ তারা সর্বসর্বা হয়ে গিয়েছে, কিন্তু সেটা আসলে ম্যাচুর ডিসিশন না বা সেটা ভুল করতে আছে, সেটা কিন্তু তাদেরকে বোঝাতে হবে। আমরা যদি একটু দেখি বিভিন্ন যেটা দেখা যায় যে আমাদের দেশে বা যে আত্মহত্যার যে প্রবণতা সেটি কিন্তু টিনেজ বা বয়সন্ধিক্ষণের শিশুদের মাঝে, শিশু মানে বয়সন্ধিক্ষণে যারা রয়েছে তাদের মাঝে কিন্তু বেশি দেখা যায়। কারণ কিন্তু একটাই যে তারা কোনো একটি কোনো একটি কিছু করতে যাচ্ছে, সেক্ষেত্রে পরিবার বা তার আশেপাশের মানুষজন প্রচন্ড রকমের বাধা দিচ্ছে এবং সে সেটা মানতে পারছে না। এই জায়গাগুলো থেকে এই ধরনের দুর্ঘটনা কিন্তু রক্ষা করা সম্ভব যদি পরিবার বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা যদি একটু সচেতন হন, একটু যদি তাদেরকে বুঝিয়ে বলেন। প্রয়োজনে ম্যাম যে কথা বলছিলেন যে প্রয়োজনে তাকে আমরা একজন ডক্টরের কাছে একজন সাইকিয়াট্রিস্টের কাছে আমরা নিয়ে যেতে পারি যে তার মধ্যে কি কোনো সমস্যা হচ্ছে কিনা। কারণ অনেকে এই ধরনের মানসিক পরিবর্তন কিন্তু নিতে পারে না বা সে এই মানসিক পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না। ম্যাম এখন আমি আপনার কাছে আপনি একটা কথা বলছিলেন যে এই সময় মানে তাদেরকে খাদ্যাভ্যাসের দিকে নজর রাখতে হবে। আমি জানতে চাইবো যে এই সময় আসলে তাদের খাদ্যাভ্যাসটা কি ধরনের হওয়া উচিত এবং তাদের প্রতিদিনের খাদ্য রুটিনের মধ্যে কি কি ধরনের খাবারের প্রাথমিকতা রাখা উচিত সে সম্পর্কে জানতে বলেন। ওকে, হ্যাঁ, এই টাইমে আসলে বাচ্চারা একটু সচেতন হয়ে যায় নিজেদের প্রতি। কোনো কোনো বাচ্চা একটা গ্রুপ, আরেকটা গ্রুপ একটু বেশি মাত্রায় অসচেতন হয়ে যায়। ফলাফল কি হয়? আন্ডার নিউট্রিশন আর না হলে ওভার নিউট্রিশন। এবং এই টাইমে তারা নিজেদের সম্পর্কে, ফিগার সম্পর্কে সচেতন হওয়ার কারণে তাদের কিছু ইটিং ডিসঅর্ডার ডেভেলপ করে, তারা একদমই খেতে চায় না, আর কিছু আছে আবার ওভার ইটিং করে ফেলে। তো দুটাই খারাপ, দুটাই আমাদের কাম্য নয়। সেজন্য কি করতে হবে, এই গ্রুপের বাচ্চাদেরকে তাদের একটা সবসময় বলে একটা ব্যালেন্স ডায়েট দিতে হবে। সেই ব্যালেন্স ডায়েটের ভিতরে কার্বোহাইড্রেট থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, যেটাকে আমরা বলি গুড ফ্যাট সেটা থাকতে হবে, এবং তাদের যে মাসল গ্রোথ, বোন গ্রোথ হচ্ছে সেগুলোর জন্য ক্যালসিয়াম, ভিটামিন ডি, মিনারেলস, বিভিন্ন ধরনের জিঙ্ক, আয়রন, এই খাবারগুলো সমৃদ্ধ যে আমাদের যে আশেপাশে যে খাবারগুলো আছে, সোর্স গুলো আছে, সেখান থেকে ব্যালেন্স করে তাদেরকে এটা খাওয়াতে হবে। এবং এক্ষেত্রে মেইন রোলটা প্লে করে আসলে বাড়ির মা, কারণ তার জ্ঞানটা যদি সঠিকভাবে থাকে তাহলে সে প্রতিদিন তার বাচ্চার সামনে এই যে আমি বললাম খাদ্য উপাদানগুলো, সেই উপাদানগুলো মিলিয়েই কিন্তু সেই প্লেটটাকে হাজির করবে বাচ্চার সামনে। তবে একটা কথা বলি, মা শুধু হাজির করলেই হয় না, অনেক বাচ্চারা সেটা খেতে চায় না, এটাও আমাদেরকে ভেবে দেখতে হবে। যদি বাচ্চারা সবজি খেতে না চায়, মাই হচ্ছে সেই ব্যক্তি যে কিনা সবজির বিভিন্ন ধরনের ফর্মে তৈরি করে বাচ্চার সামনে দেয়। তো সেক্ষেত্রে অবশ্যই মা তো ধৈর্যশীল বটেই, এতে আমাদের কোনো দ্বিমত নেই, বাট এরপরেও মাকে কিছুটা টেকনিক্যাল ওয়েতে বাচ্চার সামনে এই খাবারটা পরিবেশন করতে হবে এবং বুঝিয়ে বলতে হবে যেটা যদি না খাও তাহলে তোমার শারীরিক সমস্যাগুলো কি হতে পারে, এটা বড়। সাবিহা। ধন্যবাদ ম্যাম আপনাকে। খাদ্যাভ্যাস নিয়ে ম্যাম যেহেতু কথা বলছিলেন, আমি ছোট করে একটা কথা বলবো যে ম্যাম ডায়েটের কথা বলছিলেন, খাদ্যের কথা বলছিলেন। আমাদের মাথায় ডায়েট মানে চলে আসে আমরা কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিব,
টোটাল বাদ দিয়ে দিব, এটি কিন্তু আসলে কখনোই একটি সুষম খাদ্যাভ্যাস, একটি প্রপার ডায়েট হতে পারে না। প্রপার ডায়েট খেলে যেটাতে আপনার সবগুলো খাদ্যের উপাদান, সেই যে 6টি খাদ্য উপাদানের কথা আমরা জানি, 6টি খাদ্য উপাদানই আপনার খাবারে উপস্থিত থাকবে, কিন্তু কোনটি কোন পরিমাণে আপনার শরীরের জন্য দরকার, পরিমিত পরিমাণে কিন্তু থাকতে হবে, সেটিকে ব্যালেন্স করা নাম কিন্তু আসলে ডায়েট। আশা করবো যারা আমাদেরকে শুনছেন এই ডায়েট প্রোগ্রামে আপনাদের সাথে আলোচনা করবো। তবু ম্যাম যেহেতু পজিটিভ কথা বলা, কারণ আমরা ডায়েট মানে ডায়েট দিচ্ছি, ডায়েট মানে কার্বোহাইড্রেট বাদ দিয়ে ডায়েট করি, কিন্তু এগুলো আমাদের শরীরের জন্য খুবই জরুরি। ম্যাম এখন আমি আপনার কাছে আসবো আরেকটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে আমরা জানি যে বয়ঃসন্ধি ঘন্টাতে মেয়েদের একটি শারীরিক যে পরিবর্তনের একটি এভিডেন্স যদি বলি হিসেবে আসে মেয়েদের প্রিয় মাসিকের যে সাইকেলটা, এটি কিন্তু আমি জানতে চাইবো যে এই পিরিয়ড বা এটি নিয়ে দেখা যায় যে অনেক সময় আমরা দেখছি যে যখন হঠাৎ করে একটি মেয়ের মধ্যে শুরু হয়, সে প্যানিক অ্যাটাক করে, বিভিন্ন আতঙ্কগ্রস্ত হয়, এবং অনেক সময় সে পরিবারের সাথে জিনিসটা শেয়ারও করতে পারে না, এবং এটি থেকে তার নানা ধরনের শারীরিক জটিলতা তৈরি হয়। আমি জানতে চাইবো যে যারা যদি আমাদের কোনো মা বা বড় বোন বা কেউ শুনে থাকে যে একটি বয়ঃসন্ধি ক্ষেত্রের কোনো বাচ্চার মাঝে ধারণা কিভাবে দেওয়া উচিত, মানে পিরিয়ড নামক মাসিক নামক একটি চক্রের সে সামনে পরিচিত হতে যাচ্ছে, সেই পরিচিতিটা আমরা তাকে আতঙ্কগ্রস্ত না করে কিভাবে দিতে পারি? ধন্যবাদ সাবিহা, সুন্দর প্রশ্ন। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের বিভিন্ন ধরনের যারা ডকুমেন্ট সামনে আসে, সেখানে আমরা দেখতে পাই যে আমাদের দেশে এখনো এই মাসিক ঋতুস্রাব নিয়ে বিভিন্ন ধরনের ট্যাবুজ যেটাকে আমরা বলি আছে, এবং তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে বেশিরভাগ মেয়েরা যখন তার প্রথম মাসিকটা হয় সেটা খুব আনএক্সপেক্টেড তাদের কাছে। কারণ কি এটার পেছনে? কারণ হচ্ছে এই মাসিকটা সম্পর্কে তাদেরকে আগে থেকে জানানো হয়নি। সো মাসিক হয়েছে আর চোখের পানি পড়েনি, আতঙ্কগ্রস্ত হয়নি, এখনো আসলে আমাদের দেশ সেই পর্যায়ে পৌঁছায়নি। সো তাহলে কি করা যেতে পারে? প্রথমত হচ্ছে গিয়ে একটা বয়ঃসন্ধিকালীন সময়ে মেয়েদেরকে আমাদের জানানো দরকার, এবং আমরা বলি যে শুধু মেয়ের, এটা ছেলেদেরও জানানো দরকার যে একটা মেয়ের লাইফে ঋতুস্রাব বা মাসিক স্বাভাবিক একটা জিনিস, একটা খুব স্বাভাবিক একটা ইভেন্ট যেটাকে আমরা বলি। এই ঋতুস্রাব বা মাসিক হয় বিধাতেই সেই মেয়েটি পরবর্তীতে তার ভেতরে একটা ভ্রূণ ধারণ করতে পারে এবং নেক্সট জেনারেশন এই পৃথিবীতে আলোর মুখ দেখে। তো সেটাই যদি হয়, এত আবেগ দিয়ে যে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটার শুরু যে ইভেন্টটা দিয়ে যেটাকে আমরা মাসিক বলছি, তার প্রতি আমাদের এত যে নেগেটিভিটি, যে আমাদের যে থিঙ্কিং গুলো আছে, সেটার পরিবর্তন প্রয়োজন। কারণ একটা মেয়েকে আমাকে বলতে হবে ঋতুস্রাবের আগেই, তার বয়সের আগেই, যে এটা খুব স্বাভাবিক ঘটনা, তুমি এটা এক্সপিরিয়েন্স করবে, এবং যখন তুমি এটা এক্সপিরিয়েন্স করবে তখন অবশ্যই তুমি তোমার বাসার যাকে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করছো, সে মা হতে পারে, বোন হতে পারে, তাকে তুমি জানাবে। এবং এটা জানানোর পর তোমার কিছু যত্নের প্রয়োজন হয় এই টাইমে, যেমন পার্সোনাল হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করতে হয়, এবং এই মাসিকের সময়ে তোমাকে স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন স্যানিটারি প্যাড ইউজ করতে হবে। যদিও আমরা বলছি স্যানিটারি প্যাড, কিন্তু কেউ যদি মনে করে যে স্যানিটারি প্যাড তার ক্রয়ের ভিতরে নেই, সাধ্য নেই তার কেনার, সেক্ষেত্রে অবশ্যই তাকে বলা হবে যে তার পরিষ্কার কাপড় ইউজ করবে, এবং সেই কাপড়টাকে পরিষ্কার ভাবে ধুয়ে পরিষ্কার রোদের আলোতে তাকে শুকাতে হবে। এই যে বিষয়গুলো, পরিষ্কার পরিচ্ছন্নতার যে ইনস্ট্রাকশন গুলো, তাদের এগুলো বাচ্চাদেরকে জানাতে হবে। আর যদি সে স্যানিটারি প্যাড ইউজ করে, তাহলে সেই প্যাডটা নির্দিষ্ট সময় পর, সাধারণত 3 থেকে 4 ঘন্টার বেশি আমরা এটাকে রাখতে না করি, এটাকে চেঞ্জ করতে বলতে হবে। এই তথ্যগুলো একটা মেয়ে বাচ্চাকে যেমন দিতে হবে, আমি মনে করি এই তথ্যগুলো একটা ছেলে বাচ্চারও জানার প্রয়োজন। কারণ যে স্কুলে বাচ্চাটা পড়ে, সেখানে যদি কো এডুকেশন থাকে, এবং এই যে মাসিক নিয়ে এমন একটা বিষয়টাকে এমন ভাবে সামনে আনা হয় যে বিষয়টা খুব গোপনীয়। মাসিক মানে হুইসপারিং, মাসিক মানে ছেলেরা কিছু জানতে পারবে না,
মাসিক মানে এটা সম্পূর্ণ মেয়েদের ব্যাপার এবং কম কথা বলতে হবে, গলার আওয়াজ নিচু করে কথা বলতে হবে। মাসিক মানে স্কুলে যাওয়া যাবে না, নির্দিষ্ট সময়ে ওই টাইমে সে স্কুলে যেতে পারবে না। মাসিক মানে অন্ধকার ঘরে তাকে 4টা দিন থাকতে হবে। মাসিক মানে বিছানায় সে ঘুমাতে পারবে না। মাসিক মানে তার যদি কোনো ফ্রেন্ডও থাকে, বিশেষ করে ছেলে বন্ধু, তার সাথে কথাও বলতে পারবে না। কিন্তু এই কথাটার পেছনের কিছু যুক্তি আছে, হয়তো বা আমাদের পরিবারের সদস্যরা ভালোর কথা চিন্তা করেই বলেছেন, বাট এটার যে উপস্থাপনা ওই বাচ্চাটার কাছে সেটা আমরা ভুল করি, যার জন্য বাচ্চাটা ডিপ্রেশনে চলে যায় যে আমাকে এভাবে কেন ট্রিট করছে, আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছে, কেন আমি এই তথ্যগুলো জানতে পারছি না। এই বিষয়টাকে আমাদেরকে আসলে এই বাচ্চাদের কাছে তুলে ধরতে হবে এবং ছেলেদেরকে বোঝাতে হবে যে মেয়েদের মাসিকের সময় হতে পারে একটা মেয়ের মাসিকের সময় সে স্কুলে এসছে, তার স্কুল ড্রেসে তার রক্তের দাগ লেগে গেছে, এটা নিয়ে ওই মেয়েটাকে টিজ করার কিছু, বরঞ্চ তুমি সাপোর্ট হিসেবে, তুমি বন্ধু হিসেবে তাকে তুমি সাপোর্ট করো, মানসিক সাপোর্ট করো, কারণ তোমার এই আচরণটা এই মেয়েটা পরবর্তীতে আর স্কুলে আসতে চাইবে না মাসিকের ওই সময়টাতে। তো এই বিষয়গুলোকে সামনে এনে ছেলে এবং মেয়ে উভয়ের ভেতরেই এই অ্যাওয়ারনেস করতে হবে এবং এদের বাচ্চাদের সাথে কথা বলতে হবে, সবচেয়ে বড় কথা যেটা। সাবিহা। ধন্যবাদ ম্যাম, আপনি অনেক সুন্দর গুছিয়ে বেশ কিছু কথা উপস্থাপন করেছেন এবং ম্যামের সাথে কথা নিয়ে কিছু কথা বলতে চাই। বিগত 2 বছর আগে সোশ্যাল মিডিয়াতে একটি লেখা খুবই ভাইরাল হয়েছিল যে কোনো একটি মেয়ে, ইন্ডিয়ার একটি ঘটনা, কোনো একটি মেয়ে স্কুল বা কলেজ থেকে বাড়িতে ফিরছিল পাবলিক ট্রান্সপোর্টে করে এবং তার জামাই মাসিক লেগে গিয়েছিল কোনোভাবে, এবং তখন একটি ছেলে তার শার্ট বা তার জ্যাকেট গায়ে ছিল, সেটি মেয়েটিকে দিয়ে বলেছিল যে তুমি এটা ঢেকে বাসায় যাও এবং আমি জানি আমার বাসায় বোন আছে, এই সময়টা কতটুকু কষ্টকর সেটা আমি বুঝতে পারি। এবং এটি খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল যে ওই ছেলেটিকে তার মা এভাবে বড় করেছে যে সে একটা মেয়ের কষ্টটুকু বুঝেছে। এবং ম্যাম যে কথাগুলো বলছিলেন যে মেয়েদেরকে না, এই ব্যাপারগুলো নিয়ে ছেলেদের সাথে কথা বলতে হবে। এটি যে কোনো ট্যাবু না, এটি যে কোনো লজ্জার বিষয় না, এটি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে পরিবারে কথা বলা প্রয়োজন। আপনি যদি আপনার শুধু মেয়ে সন্তানকে না, আপনার ছেলে সন্তানকে যদি এই শিক্ষাটুকু আজকে না দেন, কালকে কিন্তু সেই শিক্ষাটুকু সে তার পরবর্তী প্রজন্মকে দিতে পারবে না। কারণ আপনি যে শিক্ষাটুকু আজকে দিয়ে যাবেন, আপনার পরবর্তী প্রজন্মকে তারা সেই শিক্ষাটুকুই দিবে। সুতরাং ম্যাম যে কথাগুলো বলছিলেন, আমি আশা করবো আমাদের যারা শ্রোতা আছেন তারা বিষয়টিকে শুনেছেন, যারা তারা অবশ্যই জিনিসটিকে আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করবেন এবং আপনার পরিবারে যদি আপনার ছেলে সন্তান এবং মেয়ে সন্তান হয়ে থাকে তাদের সাথে আলাদাভাবে বিষয়টি নিয়ে কথা বলবো। ম্যাম, আমি এখন আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে জানতে চাইবো, এই যে আমরা যদি মাসিক নিয়ে কথা বলছি, আমরা জানি যে বয়স শুরুর দিকটা মাসিকটা অনেক সময় দেখা যায় যে অনিয়মিত একটা সাইকেলে হয়। এই বিষয়টি নিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি? এটিও যে একটি স্বাভাবিক হতে পারে, অনেক সময় এটি স্বাভাবিক থাকে, অনেক সময় সমস্যা থাকে, বাট যেটি স্বাভাবিক আমি সেটি নিয়ে কথা বলতে চাচ্ছি যে এটিও যে একটি স্বাভাবিক, এই সময় সাইকেলটা একটু অনিয়মিত হতে পারে, সেটি নিয়ে আমরা কিভাবে কথা বলবো? আচ্ছা, ধন্যবাদ সাবিহা, সুন্দর প্রশ্ন এটাও। সেটা হচ্ছে যে প্রথম দিকে বাচ্চাদের যখন প্রথম মাসিক শুরু হয় মেয়েদের, তখন কয়েকটা সাইকেল হতে পারে যে যে সময় হওয়ার কথা, 30 দিনের মধ্যে হওয়ার কথা, গ্যাপ দিয়ে হওয়ার কথা, সেটা নাও হতে পারে। সো এটা আমাদের একটু খেয়াল করতে হবে, বাচ্চাদেরকে বুঝিয়ে বলতে হবে, তার আগে বাচ্চার মাকে এবং ফ্যামিলি মেম্বারদেরকেও এটার জ্ঞানটা অর্জন করতে হবে, ইনফরমেশনটা নিতে হবে যে প্রথম দিকের কয়েকটা সাইকেল অনেকেরই অনিয়মিত থাকে এবং এটা এক পর্যায়ে এসে আস্তে আস্তে এটা নর্মাল হয়ে যায়। কিন্তু কিছু বাচ্চাদের কয়েকটা সাইকেলের পরেও যদি এটা নর্মাল থাকে এবং বেশ নিয়মিত ভাবেই অনিয়মিত হয় মাসিকটা, যে প্রতি সাইকেলই অনিয়মিত, এই বাচ্চাদেরকে একটু চেষ্টা করতে হবে প্রয়োজনে একটু ডক্টর দেখিয়ে নিয়ে তারপরে যদি তার অনিয়মিত সাইকেলই তার জন্য স্বাভাবিক হয় সেটা কন্টিনিউ করতে হবে। এবং পাশাপাশি যদি কোনো সাইন সিমটম না থাকে, যে অতিরিক্ত পেটে ব্যথা, তার কিছু স্বাভাবিক কিন্তু পিরিয়ডের আগে কিছু স্বাভাবিক সমস্যা, প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম যেটাকে বলে,
ঘটতে পারে সেই বিষয়টাকেও কিন্তু বাচ্চাদের কাছে পৌঁছাতে হবে যে তোমার মাসিকের আগে তোমার মাথা ব্যথা হতে পারে, তোমার ব্রেস্ট পেইন হতে পারে, তল পেটে ব্যথা হতে পারে এবং তোমার মুড সুইং হতে পারে, হঠাৎ হঠাৎ তোমার খারাপ লাগতে পারে, তোমার কিছু স্যাডনেস ডেভেলপ করতে পারে। এই বিষয়গুলো কিন্তু মাসিকের পূর্ববর্তী এবং মাসিক চলাকালীন সময় খুব স্বাভাবিক। এই তথ্যটাকে যেমন দিতে হবে, তেমনি এই যেটা আমরা বললাম যে প্রথম কয়েকটা সাইকেল অনিয়মিত হতে পারে, সেটা তাদেরকে জানিয়ে ওয়ারিড না হয়ে তাদেরকে মানসিকভাবে একটা সাপোর্ট দিয়ে বলতে হবে যে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু তোমাকে কয়েকটা জিনিস যেমন তোমার খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে, তোমাকে নর্মাল যে অ্যাক্টিভিটি আমরা একটু এক্সারসাইজ করা সেটাকে ঠিক রাখতে হবে। তার মানে লাইফস্টাইলটাকে তুমি যদি হেলদি রাখো তাহলে তোমার নিয়মিত মাসিকটা একটা সময় নিয়মিত হয়ে যাবে। এই সাবিহা। ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম আমি এখন আপনার সাথে আরেকটি বিষয় সেটি হচ্ছে, যদিও আমরা জানি যে আমাদের দেশে বর্তমানে বাল্য বিবাহ যেটি সেটির রেট বা সেটি অনেক কমে গিয়েছে, কিন্তু এখনো যদি আমরা প্রত্যন্ত অঞ্চল বা গ্রামাঞ্চল গুলো দেখি বা আমাদের শহরেও যারা নিম্নবিত্ত পরিবারের রয়েছে তাদের মধ্যে কিন্তু এখনো বাল্য বিবাহের প্রবণতা অনেক রয়েছে। আমি জানতে চাইবো এই বাল্য বিবাহের কারণে মেয়ের কি কি ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা হতে পারে সে সম্পর্কে যদি আপনি আমাদের শ্রোতাদের একটু সচেতন করেন। ধন্যবাদ সাবিহা, খুবই সময়োপযোগী একটা প্রশ্ন। বাল্য বিবাহ আমাদের দেশে বর্তমানের যে চিত্র সেটা আগে থেকে অনেক উন্নত হয়েছে ঠিকই, কিন্তু এখনো আমরা দেখছি মা মেয়ে এবং সেই ঘরের নাতনি, মা মেয়ে এবং নাতনি তিনজনই একই সঙ্গে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে এখনো আছে, এবং সেটা তখনই হয় যখন কিনা মা প্রথম তাকে এই বাল্য বিবাহই দেওয়া হয়। আমাদেরকে যেটা সচেতন করতে হবে, বাল্য বিবাহের যে খারাপ দিক সেটা তুলে ধরতে হবে। ওই মেয়েটার কিছু মানসিক শারীরিক সমস্যা দেখা দেয়, এবং বাল্য বিবাহের প্রথম যে সমস্যাটা আসে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে যায়, যাকে আমরা বলছি টিনেজ প্রেগনেন্সি, অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি। এবং এই প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে তার এবং তার বাচ্চার অনাগত সন্তান তার বিভিন্ন প্রবলেম। আমি যদি তার শরীরে যে সমস্যাগুলো হয়, তার প্রেগনেন্সি পিরিয়ডে প্রথমত রক্তশূন্যতা দেখা দিতে পারে। এই তার রক্তশূন্যতা দেখা দেওয়ার কারণে এই প্রেগনেন্সি যদি এভাবেই কন্টিনিউ করে তাহলে একটা সময়ে ডেলিভারির সময়ে যে মেয়েটা রক্তক্ষরণ প্রচুর হবে এবং রক্তক্ষরণের মাধ্যমে তার মৃত্যু হতে পারে। যদি রক্তক্ষরণের মাধ্যমে তার মৃত্যু না হয়, যদি সে বেঁচে যায়, পরবর্তীতে তার আরো কিছু কমপ্লিকেশন দেখা দেয়, সেটা তার ব্রেনকেও এফেক্ট করে। এটা একটা। আরেকটা হচ্ছে যে সে যদি কন্টিনিউ করে তাহলে তার অনাগত সন্তান যে পেটে অবস্থান করছে তার সেই বাচ্চাটার গ্রোথ ভালোভাবে হয় না, সে লো বার্থ ওয়েট একটা বাচ্চা হয়, রিটার্ডেড গ্রোথ রিটার্ডেশন বলি আমরা, সেরকম অল্প ওজন নিয়ে শিশু জন্মগ্রহণ করে, এটা একটা বিষয়। এছাড়া মেয়েটার প্রিম্যাচিউর ডেলিভারি হয়, সময়ের আগে ডেলিভারি হয়। সময়ের আগে ডেলিভারি হওয়ার কারণে সন্তান যে পৃথিবীতে আসলো সময়ের আগে তার কিছু শারীরিক সমস্যা দেখা দেয়, তার শ্বাসকষ্টজনিত প্রবলেম শুরু হয়ে যায়, তার শ্বাসকষ্টজনিত প্রবলেমের কারণে তার মৃত্যু হতে পারে সেই বাচ্চাটার, এটা একটা প্রবলেম হয়। এছাড়া এই যে অল্প ওজনের বাচ্চা যখন পৃথিবীতে আসে সে পরবর্তীতে তার যে গ্রোথটা সেটা নর্মাল বাচ্চার থেকে গ্রোথটা ভালো হয় না, এবং এটার যে ইফেক্টটা সেটা তার বড় হওয়া পর্যন্ত, তার স্কুল পারফরমেন্স পর্যন্ত সবকিছুতে এফেক্ট ফেলে। আরেকটা হচ্ছে মাটা তার প্রেগন্যান্সি পিরিয়ড কন্টিনিউ করার সময় তার যে কোনো সময় প্রি এক্লামশিয়া আমরা শুনেছি, খিঁচুনি, পায়ে পানি আসা, পা ফুলে যাওয়া, প্রেসার বেড়ে যাওয়া, এই যে এই সমস্যাগুলো কিন্তু তার হতে পারে। এবং ডেলিভারির সময় তার ডেলিভারির কার হাতে করাচ্ছে, কোথায় করাচ্ছে সেটার উপর নির্ভর করে আরো বেশ কিছু কমপ্লিকেশন হয়। যেমন সে যদি আনট্রেইনড পার্সোনাল, যেটাকে আমরা বলি যে আনস্কিলড, যে জানে না কিভাবে ডেলিভারি করাতে হয়, তার মাধ্যমে যদি এই ডেলিভারিটা হয় তাহলে এই মাটার শারীরিক সমস্যা হয়, তার প্রসবের জায়গাটা ছিঁড়ে যায়, এবং এই অনেক সময় বিশেষ করে প্রথম বাচ্চা হওয়ার সময়
তো তখন যদি এই ছিঁড়ে যাওয়ার ব্যাপারটা ম্যানেজ করা না হয়, তখন এই মাটা বিভিন্ন ধরনের সমস্যা, শারীরিক সমস্যার সম্মুখীন হয়, তার ইনফেকশন হয়, সেই ইনফেকশন সারা বডি ছড়িয়ে যায়, সেক্ষেত্রে তার মৃত্যু হতে পারে। আর যদি মৃত্যু না হয়, পরবর্তীতে জায়গাটা যেটা ছিঁড়ে গিয়েছে, যেটা সেলাই করা হয়তো বা হয়নি, তখন হাজবেন্ড ওয়াইফের যে কনজুগাল লাইফ, সেখানে প্রবলেম হয়। আলটিমেটলি হাজবেন্ড বলে যে আমি আর করব। এই যে বহু বিবাহ, তার পেছনের রুট কজ যদি আপনি খুঁজতে চান, সেই ডিসিশনটা, যে ডিসিশনের দায়ভার সেই মেয়েটার না, ডিসিশনটা নিয়েছিল কে? যে ডেলিভারিটা বাসায় করাবে এবং আনস্কিল পার্সনের কাছে, হাজবেন্ড অথবা ফ্যামিলি মেম্বার। অথচ এর ভুক্তভোগী কে হলো? যে তোমাকে আমার এখন সেকেন্ড ওয়াইফ লাগবে, তোমার সাথে আমার কনজুগাল লাইফ ভালোভাবে যাচ্ছে না, শুধুমাত্র এই বাসায় ডেলিভারি করিয়ে তার এই প্রসবের রাস্তা ছিঁড়ে যাওয়ার কারণে সেটার ভুক্তভোগী হচ্ছে এই মেয়েটা। তাহলে এই যে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি যে এফেক্ট, সেটা কিন্তু খুব মারাত্মক। আর বাচ্চার কথা আমি তো বললামই, এছাড়া শারীরিক সমস্যাগুলো ছাড়া মানসিক সমস্যা অনেক বেশি প্রকট। কারণ এই মেয়েটা নিজে ছোট, তার নিজের গ্রোয়িং পিরিয়ড, সে মানসিকভাবে পরিপক্ক না, সেখানে তার পেটে তার একটা বাচ্চা যে কিনা ডিমান্ড করে আমাকে অনেক যত্ন নিতে হবে, সেই মেয়েটা তার নিজের যত্ন নিতে পারে না, সেখানে তার পেটে আরেকটা বাচ্চা যার টেক কেয়ার করাটা খুব দুরূহ তার জন্য, সে তখন স্যাড হয়ে যায়, তার ভেতরে ডিপ্রেশন কাজ করে। এই যে ব্যাপারগুলো ঘটে, এবং শুধু তাই না, ইনলজ বলেন আর আশেপাশের মানুষ বলেন, প্রেগনেন্সি পিরিয়ডে, প্রেগনেন্সির পর, ডেলিভারির পর যে সময়টা সে পার করে, তখন বিভিন্ন ধরনের কথা আঘাত করার জন্য বলা হয়। সেই কথাগুলো এই মেয়েটা তখন মানসিকভাবে আরো বেশি কষ্টের মধ্যে পড়ে যায়। সে তখন চিন্তা করে যে তার লাইফ আসলে কি জন্য, কেন। এই যে বিষয়গুলো, অনেকে কিন্তু পোস্টপার্টাম সাইকোসিসে ভোগে, যে বাচ্চা হবার পর তার যে মানসিক যে সমস্যাটা হয়, পোস্টপার্টাম সাইকোসিস, অনেক সময় সেখান থেকে সে কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হতে পারে। ইউ নেভার নো যে সে ডিসিশন নিয়ে আমি আমার জীবনই রাখবো না। তো এই সমস্যাগুলো কিন্তু বাল্য বিবাহের সাথেই জড়িত। আজকে আমাদের সময় এসেছে, আমাদেরকে কথা বলতে হবে, কথা মানে এই ইনফরমেশন গুলো দিতে হবে। শুধু প্রেগনেন্ট মা মানে প্রেগনেন্ট মাকে আমরা সচেতন করতে হবে তা কিন্তু না, তার সাথে ডিসিশন মেকিং লেভেলে যতগুলো মানুষ, ফ্যামিলি মেম্বার, আশেপাশের মানুষজন আছে, প্রত্যেককেই আমাদেরকে সচেতন করতে হবে, যাতে এই বিষয়গুলো, এই ঘটনাগুলো যেন না। সাবিহা। ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যামের কথার সাথে আমি যোগ দিতে চাই, একটি কথাই বলবো যে ম্যাম বাল্য বিবাহের খারাপ দিক তুলে ধরা সম্ভব, তার সবগুলোই কিন্তু ম্যাম তুলে এনেছেন। আর সময় এখন আপনার আমাদের সচেতন হওয়ার এবং এই সচেতনতা আমাদের চারপাশে ছড়িয়ে দেয়। আমরা জানি বাল্য বিবাহ নিয়ে বেশ কিছু আইন রয়েছে, আপনারা যদি আপনি এখানে প্রতিক্রিয়া দেখেন, আপনার নিকটস্থ যিনি ম্যাজিস্ট্রেট আছে তাকে ফোন করুন এবং আইন ব্যবস্থা নিন। কারণ আপনি যদি আজকে একটি বাল্য বিবাহ মানে একটি বাল্য বিবাহ বাদ দিতে পারেন, তাহলে হয়তো সেই মেয়েটি এবং তার যে অনাগত যে সন্তান, তাদের উভয়ের একটি সুনিশ্চিত ভবিষ্যৎ আপনি নিশ্চিত করতে পারছেন। ধন্যবাদ ম্যাম আপনাকে। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আজ আমাদেরকে সময় দিয়েছেন এবং বেশ গুরুত্বপূর্ণ অনেক দিয়েছেন, সেজন্য আমরা আপনার কাছে ধন্যবাদ সাবিহা, প্রথমে ধন্যবাদ। এছাড়া রেডিও ভূমিকে অসংখ্য ধন্যবাদ এবং হিউম্যান এড ফাউন্ডেশন তাদেরকেও ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনারা এতক্ষণ শুনছিলেন রেডিও হিউম্যান এড বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ আয়োজন শুনবে ডাক্তার বলবে ডাক্তার। আগামী শনিবার ঠিক সন্ধ্যা 7:30 আমরা অন্য কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও ভূমি 92.9।